ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে গুরুত্বপূর্ণ 4 শহরে ইরানের শক্তিশালী হামলা। তেহরানে মার্কিন অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ। 25 জুন সিনিয়র আইনজীবী ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনালের এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য উনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন। চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা। গুরুত্ব পাচ্ছে রাষ্ট্রের মূলনীতি ও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মেয়াদকাল। রাষ্ট্রপতির যেহেতু ক্ষমতা বৃদ্ধি ঘটছে, তার এক ধরনের এক্সপ্যান্ডেড একটা বর্ধিত ইলেকটোরেটের কাছে যাওয়া উচিত। গুম কমিশনে আসা 253 অভিযোগের অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন, জানালেন বিচারপতি মইনুল ইসলাম। বাকিগুলোর বিষয়ে চলছে তদন্ত। এখনো হাসপাতাল জুড়ে জুলাই যোদ্ধাদের 81 জন। প্রয়োজন না থাকলেও অনেকেই থাকছেন মাসের পর মাস। টানাপোড়েন কাটছে না কর্তৃপক্ষ আহতদের মধ্যে। যদি তারা আমাদের ঠিকভাবে দেখতে, উন্নত মানের চিকিৎসা দিতে, এতদিন তো থাকার প্রশ্ন না। আমাদের ট্রিটমেন্ট যদি দীর্ঘ 11 মাস যদি আমাদের ট্রিটমেন্ট দিত, তাহলে আমাদের চোখের এই অবস্থা হতো না, আমরা এতদিন বাড়ি ফিরে যেতাম। সকলের অবস্থা স্থিতিশীল। তাদের যে ফল আপ চিকিৎসাটা, এটির জন্য আসলে হাসপাতালে থাকা জরুরি নয়। খেলাপি ঋণের 71% শীর্ষ 10 ব্যাংকের। নতুন করে যেন খেলাপি না বাড়ে নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। রাজনৈতিক মদতপুষ্ট যে বড় বড় অলিগার্ক বা ব্যবসায়ী গ্রুপ, যারা ব্যাংক মোটামুটি দখলই করেছিল বেশিরভাগ, একেবারে খালি করে দিয়েছে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। সংঘাতের এক সপ্তাহের মাথায় ইসরায়েল জুড়ে বড়সড় হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের 4 স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চলে তেহরানের, যার মধ্যে 3টি মধ্য ইসরায়েলে। টার্গেট করা হয় সামরিক এবং গোয়েন্দা স্থাপনা। বীরশেবায় অবস্থিত একটি হাসপাতালেও সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এর কিছুক্ষণ আগেই ইরানের আরাক এবং খোন্দাব শহরের আশেপাশে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তেল আবিব। রাতের নিস্তব্ধতা ভেদ করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। পশ্চিম তীর জেরুজালেমের আকাশে ধরা পড়ে সেই দৃশ্য। কিছুক্ষণ পরই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের কমপক্ষে 4টি স্থানে আঘাত হানে মিসাইলগুলো। বৃহস্পতিবার ভোররাত থেকে ইসরায়েলে বড়সড় অভিযান চালায় ইরান। টার্গেট করা হয় মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের 4 স্থান। এর মধ্যে 3টি মধ্যাঞ্চল এবং তেল আবিবের কাছাকাছি এলাকা। আইডিএফ এর কমান্ড সেন্টার সহ একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তেহরান। ক্ষতিগ্রস্ত হোলন নামক এলাকার একটি আবাসিক স্থাপনা। দক্ষিণ ইসরায়েলের বীরশেবায় একটি হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। ভেঙে পড়ে ছাদের একাংশ। ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, বেদনাদায়ক ক্ষতি, কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী, জনগণ শক্তিশালী। রাষ্ট্র হিসেবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী। মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয়। এর কিছুক্ষণ আগেই ইরানের আরাক এবং খোন্দাব শহরের আশপাশের এলাকায় হামলা চালায় আইডিএফ, যেখানে তেহরানের ভারী জল পারমাণবিক রিয়েক্টর অবস্থিত। অঞ্চলগুলো খালি করার নির্দেশনার কয়েক ঘন্টার মধ্যেই সেখানে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এছাড়াও রাতভর ইরানের ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ প্রদেশের একাধিক স্থানে অভিযান চালায় ইসরায়েল। রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স ধ্বংসের দাবি আইডিএফ এর। রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টার্সেও চলে হামলা। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে কারাচ শহর ও কাছাকাছি বিমানবন্দরে। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা পরিকল্পনায় অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখনই আসছে না হামলার চূড়ান্ত নির্দেশ। গোপন সূত্রের বরাতে তথ্যটি জানিয়েছে
মার্কিন সংবাদ মাধ্যম দি ওয়াল স্ট্রিট জার্নাল। দাবি, মঙ্গলবার সিদ্ধান্তটির বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের অবগত করেছেন তিনি। এতে বলা হয়, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসে কিনা তা শেষ পর্যন্ত দেখতেই অপেক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য হামলার মূল টার্গেট হিসেবে রয়েছে ইরানের অতি সুরক্ষিত ফর্দো পারমাণবিক কেন্দ্র। এর আগে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় রওনা হয়েছে বিমানবাহী রণতরী USS নিমিৎজ। এদিকে ইসরায়েলের জন্য ড্রোন তৈরির অভিযোগে 18 নাগরিককে আটক করেছে ইরান। তাদের সবাইকে উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহর থেকে আটক করা হয়েছে। IRGCর এক বিবৃতি বরাতে বিষয়টি জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আটককৃতদের বিরুদ্ধে ইসরায়েলের জন্য ড্রোনের নকশা তৈরি এবং উৎপাদনের অভিযোগ এনেছে IRGC। স্থানীয় ওয়ার্কশপের আড়ালে তারা নজরদারি এবং আত্মঘাতী ড্রোন তৈরি করছিল বলে জানায় গণমাধ্যমটি। তেল আবিবের সাথে সংঘাত শুরুর পর বেশ কয়েকজন মোসাদ এজেন্টকে আটক করেছে ইরানি কর্তৃপক্ষ। ইসরায়েল ইরান সংঘাত যত বাড়ছে, রাশিয়ার অবস্থান নিয়ে চলছে আলোচনা। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সাথে আলোচনায় স্পষ্ট জানালেন মস্কোর ঘনিষ্ঠ বন্ধু তেহরান। মিত্রের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি সমর্থনও জানিয়েছে দাহুহীন কণ্ঠে। ইরানের ক্ষমতাসীন প্রশাসনের পক্ষে আছেন তিনি, প্রচ্ছন্নভাবে দিয়েছেন সেই ইঙ্গিত। আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দেশটিকে সামরিক সহায়তা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এখনও সহায়তা চায়নি তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের সাথে গোলটেবিল আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জবাব দিয়েছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের, যার বড় অংশ জুড়ে ছিল চলমান ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গ। ইরানের সাথে রাশিয়ার গভীর বন্ধুত্ব রয়েছে বলে জানান পুতিন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে মিত্রকে অস্ত্র সহায়তা দেবেন কিনা এমন প্রশ্ন করা হয় তাকে। মনে করিয়ে দেয়া হয় গত জানুয়ারিতে হওয়া দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রসঙ্গ, যার খোলামেলা ব্যাখ্যা দেন পুতিন। আমাদের প্রস্তাব ছিল একটি আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি, নির্দিষ্ট কোনো অস্ত্র বা ব্যবস্থা সরবরাহ করা নয়। এই ইস্যুতে তারা ততটা আগ্রহ প্রকাশ করেনি। আমাদের বিশেষজ্ঞরা বুশেরে কাজ করছেন, পাশাপাশি বাণিজ্যিক সফরেও রয়েছেন অনেকে। সব মিলিয়ে সংখ্যাটি 600 জন হবে এবং তারা দেশটি ত্যাগ করছে না। এটা কি সহায়তা নয়? যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে, তবে তার প্রতিক্রিয়া কি হবে? জবাবে পুতিন বলেন, এমন সম্ভাবনা নিয়ে আলোচনাতেই রাজি নন তিনি। আমার মনে হয় এই প্রশ্নের সবচেয়ে সঠিক উত্তরটি হলো, এমন সম্ভাবনা নিয়ে কথাও বলতে চাই না আমি। চলমান সংকটের জেরে ইরানে ক্ষমতা বদলের সম্ভাবনা নিয়েও জানতে চাওয়া হয় তার কাছে। সরাসরি উত্তর না দিয়ে বলেন, ইসলামিক রিপাবলিকের নেতাদের ঘিরেই ইরানের সমাজ ব্যবস্থা। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এমন ইস্যুতে বলেন, সব পক্ষেরই উচিত শত্রুতা শেষ করার বিষয়ে ভাবা। ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থানের কথাও জানান পুতিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট দুজনের সাথে আমার যোগাযোগ রয়েছে। আমার মনে হয় শত্রুতা শেষ করে একটি চুক্তির পথ খোঁজাই সবার জন্য মঙ্গলজনক হবে। এমন পদক্ষেপ অবশ্যই সম্ভব, যা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার নিশ্চিত করবে, আবার একই সাথে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও দূর করবে। ইরান ইসরায়েল চলমান সংঘাত বন্ধে রাশিয়া মধ্যস্থতায় প্রস্তুত বলেও জানান পুতিন। বলেন, এরই মধ্যে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তেহরান, তেল আবিব ও ওয়াশিংটনের সাথে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে কোনো আপোষ নয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন নাগরিকরা। ইরানের জাতীয় পতাকা হাতে তেহরানের সড়কে হয় বিশাল শোডাউন। বুধবার রাতে রাজধানীর তেহরান সহ অন্যান্য স্থানে গাড়ির বহর নিয়ে বের হন উচ্ছ্বসিত ইরানিরা। মোটরসাইকেল, পিকআপ কিংবা গাড়িতে চড়ে পুরো শহর প্রদক্ষিণ করেন তারা। আনন্দ স্লোগানে মুখরিত হয় পুরো রাজপথ। কোনো দেশের কাছে আত্মসমর্পণ না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতার ঘোষণায় পুরো ইরানে নেমে এসেছে গণজোয়ার। জাতীয়তাবাদী চেতনায় যেন নতুন করে জেগে উঠেছে ইরানিরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হওয়ায়
আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারের স্বচ্ছতার স্বার্থে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজই নিয়োগ দেন, যেখানে আগামী 25 জুন এই আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত 25 মে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরদিন 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, এরপরেও তারা হাজির হননি। সম্প্রতি আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনার কণ্ঠে এমন একটি অডিও ভাইরাল হয়। পরে সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি শেখ হাসিনার বলে সত্যতা পায়। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ওয়াই মশিউজ্জামান সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন, ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য উনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছেন। All of the rights of the accused will be respected before this process, and it is important to recognise that is the sole purpose of this court, is to try the cases according to the evidence, in accordance with the highest national and international standards. রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। সকাল 11:40 রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সংলাপের শুরু হয়। বৈঠকে এসেছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজকের বৈঠকে রাষ্ট্রের মূলনীতি এবং রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে আলোচনার কথা রয়েছে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ঈদের আগে 33টি রাজনৈতিক দল সংলাপে অংশগ্রহণ করেছিল। এছাড়া দ্বিতীয় পর্যায়ের বৈঠকে 17 জন 29টি দল অংশগ্রহণ করে, যার ধারাবাহিকতায় বুধবার আলোচনা হয়। সংলাপ শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন। সময় কম থাকে, তার মধ্যে শুরু করতে চাই, কাজটা অগ্রসর করা সম্ভব হবে। তো সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং আন্তরিক ধন্যবাদ। মাননীয় সহসভাপতি, গণমাধ্যম রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রশ্নটাকে দিয়ে আমরা আলোচনা করি যে আদৌ ক্ষমতা যদি যা প্রস্তাব করা হয়েছে এবং আমরা যদি এই সমস্ত বিষয়ে একমত হই, তাহলে রাষ্ট্রপতির আদৌ ক্ষমতা বৃদ্ধি ঘটে কিনা, এবং সেক্ষেত্রে ওই যুক্তিতে অর্থাৎ রাষ্ট্রপতির যেহেতু ক্ষমতা বৃদ্ধি ঘটছে, তার এক ধরনের এক্সপ্যান্ডেড একটা বর্ধিত ইলেকটোরেটের কাছে যাওয়া উচিত কিনা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার সবশেষ তথ্য জানাবেন তানভীর মৌসুম। তিনি আছেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। তানভীর, আজকের আলোচনায় কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, বিস্তারিত আমাদের জানাবেন। যে আলোচনাটি আজকে শুরু হয়েছে, দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের যে আলোচনা ঐকমত্য কমিশনের সবগুলো রাজনৈতিক দলের সাথে, সেখানে আলোচনার মূল বিষয়বস্তু সেখানে থাকছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মেয়াদ এবং নির্বাচনী এলাকা নির্ধারণ, এবং একই সাথে রাষ্ট্রের যে মূলনীতিগুলো রয়েছে সে বিষয়ে কিন্তু এখনো আলোচনা চলমান। এবং এখানে পরপর দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই বিষয়গুলো যে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা চলছে। একই সাথে একজন রাষ্ট্রপতি পরপর দুবার নির্বাচিত ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন, এ ধরনের একটি প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। এছাড়াও একই সাথে একজন সংসদ নেতা কিংবা দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই সংস্কার কমিশনের যে এই প্রস্তাবটি নিয়েও আজকে এই ঐকমত্য কমিশনের যে সংলাপ, সেই সংলাপে আলোচনা হচ্ছে। আরেকটি বিষয় এখানে আজকের আলোচনায় মূলত প্রাধান্য পাবে, সেটি হচ্ছে নির্বাচনী এলাকা এবং নির্বাচনী সীমা নির্ধারণ, এবং সেটি নিয়েও নির্বাচন কমিশন, সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সে প্রস্তাবনাগুলোর আলোকেই আলোচনা হবে। এবং সেখানে আসলে নির্বাচনী এলাকার যে নির্বাচনী সীমানা নির্ধারণ, সেই সীমানা নির্ধারণ নিয়েই মূলত আজকের এই আলোচনাটি হচ্ছে। এবং সেই সীমানা নির্ধারণের আসলে কিভাবে হবে, কিভাবে কি করা হবে, সেটা নিয়েও এই আলোচনাটা হবে। যেখানে আসলে গুরুত্ব পাচ্ছে এবং যে আলোচনাটি হবে সেটি হচ্ছে যে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর আলোকে একটি হতে পারে। আরেকটি যেটি হতে পারে যে নির্বাচনী সীমানা নির্ধারণ, সেই সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন তারা তাদের একটি যে নির্ধারণ করার জন্য যে সিদ্ধান্ত, সেই
সিদ্ধান্ত একটি দিবেন। এছাড়াও এই নির্বাচনী সীমা নিয়ে এই নির্বাচন কমিশনের কিছু দক্ষ যারা ব্যক্তিবর্গ রয়েছেন সেই দক্ষ ব্যক্তিদের সাথে নিয়ে একটি কমিটি করার কথা বলা হয়েছে, যে কমিটি শুধুমাত্র এই নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, নির্বাচনী সীমানা নির্ধারণ সেটি নিয়ে কাজ করবে। এবং আরেকটি বিষয় আজকের এখানে আজকের যে সংলাপ, সে সংলাপের আলোচ্য বিষয় থাকছে সেটি হচ্ছে রাষ্ট্রের মূলনীতি। এর আগে রাষ্ট্রের যে মূলনীতিগুলো রয়েছিল, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এ ধরনের যে মূলনীতিগুলো রয়েছে সেখানে কিছুটা পরিবর্তনের ব্যাপারে বলা হয়েছে এবং সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বিচার এই বিষয়গুলো নিয়ে অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনা হয়েছে। এবং সেখানে আসলে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ, যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন তারা যে আলোচনাগুলো করবেন সেখানে কিন্তু এই যে রাষ্ট্রের মূলনীতিতে যে নতুন যে সংযোজন, সে সংযোজনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলেও কিন্তু এই ঐক্যমত্য কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। আলোচনা এখনো চলমান এবং এরপর এই সংলাপ শেষে যখন রাজনৈতিক দলের প্রতিনিধি আসবেন তখন তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সে সময় আমরা জানতে পারবো আসলে তারা আসলে কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এবং এই সংলাপ শেষে পরবর্তীতে দিনের শেষে আলী রিয়াজ তিনিও হয়তো সাংবাদিকদেরকে একটি সর্বশেষ চূড়ান্ত বক্তব্য দেবেন। কলি, জি ধন্যবাদ আপনাকে তানভীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ঢাবি সাদা দলের আলোচনায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ভাবে প্রত্যাখ্যান করে বলেছিলাম যে আমি উপযোগের জন্য পিএইচডি ছাত্র তৈরি করিনি, আমি লেখাপড়া করার জন্য, গবেষণার জন্য এই কাজটি করেছি এবং এটা আমার নিয়মিত কাজের অংশ। আমি জানি না সেই প্রথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত প্রচলিত আছে কিনা। যদি থাকে আমি মনে করি সেই প্রথা অবিলম্বে বাতিল করা উচিত। এটা হয়তো সম্ভবত শিক্ষকদের গবেষণার জন্য উৎসাহিত করার জন্য দেওয়া হতো। উৎসাহিত বিভিন্নভাবে করা যায়, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উৎসাহিত করার বিভিন্ন গল্প আপনারা ইতিমধ্যে শুনেছেন। টিএসসির ঘটনার বর্ণনা এখানে আছে। আমাদের রিজভী সাহেব চমৎকারভাবে সে গল্পটি আবার বলেছেন এবং আপনারা জানেন যে সেখানে তার যে আজকে যে আমরা ওই সিকিউরিটি ফোর্স যাদের বলি, যারা ভিভিআইপির পাশে যারা চলাফেরা করে, টিএসসির সামনে যখন ঢিল ছোড়া হয়েছিল, বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড করা হয়েছিল, কটু ভাষায় স্লোগান দেওয়া হয়েছিল। রাজধানীতে অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের হামলায় ডিবি পুলিশের 2 সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আর এই ঘটনায় একটি প্রাইভেট কার সহ 3 জনকে গ্রেফতার এবং 9,500 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত 1:15টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে হয় এই ঘটনা। আহতরা হলেন লালবাগ ডিবি পুলিশের এএসআই আতিক হাসান এবং কনস্টেবল সুজন। পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি টিম। তারা মাদক কারবারিদের একটি গাড়ি গতিরোধ করলে তাদের সাথে অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই সময় 2 জন সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। আর তাদের মধ্যে এএসআই আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক। এদিকে আহত 2 পুলিশ সদস্যকে দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের। তিনি বলেন, অপরাধীরা খুব বেশি সুযোগ নিতে পারছে না, সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক নির্মূলে কাজ করছে। চিটাগাং থেকে একটা এরকম গাড়ি আসতেছে যাদের ভিতরে ইয়াবা আছে। তো এটা আমাদের ডিবির সাথে ইন্টারসেপ্ট হয়েছে ফকিরাপুলের মোড়ে। আমরা এখানে ধাওয়া করি প্রায় 500-600 গজ পর্যন্ত ধাওয়া করা হয়। ধাওয়া করার পরে একজনে গুলি করতে করতে যাইতেছিল, কিন্তু আমরা 3 জন আসামিকে ধরে ফেলছি। গাড়িটাও আমরা উদ্ধার করতে পারছি এবং 9,000 ইয়াবা আমরা উদ্ধার করতে পেরেছি। গুম কমিশনে আসা 1850 অভিযোগের মধ্যে 253টির অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।
বাকিগুলোর তদন্ত চলছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সকালে গুলশানে গুম সংক্রান্ত কমিশনের সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। বলেন, জঙ্গি বিরোধী অভিযানের নামে ২৫০ শতাধিক মানুষকে গুম করা হয়েছে। বিরোধী রাজনৈতিক শক্তি এবং ভিন্ন মতাবলম্বীদের দমনেই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। বলেন, ভারতে পাঠিয়ে দিয়েও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গ্রেফতার দেখানো হতো। যেই দমন পীড়ন থেকে রেহাই পায়নি মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ ভিন্ন পেশার মানুষ। কমিশন সদস্যরা আরও বলেন, প্রাতিষ্ঠানিকভাবে গুমের জন্য সেনাবাহিনী অভিযুক্ত না, তবে অন্যান্য বাহিনীর কর্মকর্তারা জড়িত ছিল। এখনও নিখোঁজ ১৩১ জনের তালিকা পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে কমিশন। র্যাব, ডিজিএফ বহু ভুক্তভোগী জীবনের ঝুঁকি নিয়ে তাদের অভিযোগ ও অভিজ্ঞতা জানিয়েছেন। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তারিতভাবে সে কাহিনী তুলে ধরেছেন। গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই। প্রায় ১৮৫০ অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে ২৫৩ জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে, যাদের ৩টি বৈশিষ্ট্য রয়েছে। যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে আমির হোসেন এবং রাত ১২টার দিকে ইউসুফ হোসেন মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, মারা যাওয়া ২ জনই ৬০ ঊর্ধ্ব। তারা কিডনির জটিলতা নিয়ে যশোরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ২ জনের করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। পরিবারের সদস্যদের দাবি, ২ জনই কোভিডের ভ্যাকসিন নিয়েছিলেন, কিন্তু কত ডোজ নেওয়া ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে কিট সংকটে হাসপাতাল বন্ধ কোভিড পরীক্ষা। বেসরকারি ক্লিনিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্টই এখন ভরসা। করোনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের RT-PCR ল্যাব নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন উদ্বেগ বাড়াচ্ছে দিন দিন। আর এ বিষয়ে আরো বিস্তারিত কিছু তথ্য জানতে যাচ্ছি আমরা খুলনাতে। সেখান থেকে সহকর্মী প্রবীর বিশ্বাস যোগ দেবেন। প্রবীর, করোনা মোকাবেলায় কতটা প্রস্তুত খুলনার স্বাস্থ্য বিভাগ একটু আমাদের জানাবেন। আর শনাক্ত হওয়া রোগীদের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা এখন? গত ৩ দিনে ৪ জন রোগী শনাক্ত হয়েছে খুলনায়, এবং ৩ জনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ১ জন সদর হাসপাতাল। এই ৪ জনের মধ্যে আমাদের যে পিছনে করোনা ইউনিটটি রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে ২ জন রোগী চিকিৎসা নিচ্ছে এবং ২ জনের পরিস্থিতি খানিকটা ভালো থাকায় তারা বাড়িতে এখান থেকে ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতে তারা সেই চিকিৎসা গ্রহণ করছে। আর প্রস্তুতির যে বিষয়টি আপনি জানিয়েছেন, সেটি হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল 10টা শয্যা প্রস্তুত রেখেছে, অর্থাৎ করোনার যে কোনো ধরনের রোগী এলেই সেখান থেকে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। এবং আমাদেরকে জানানো হয়েছে শুধুমাত্র শয্যাই নয়, শয্যার সঙ্গে চিকিৎসক, সেবিকা সহ যে সমস্ত প্রয়োজনীয় জনবল, সেই সমস্ত জনবলও এখানে প্রস্তুত রাখা হয়েছে। এবং নিয়মিত করোনা পরীক্ষা করা হয়। আমাদের যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন যে নমুনা সংগ্রহ বুথ, এখান থেকে করোনা রোগীদের পরীক্ষা নিরীক্ষা করা হয়। যদি শনাক্ত হয় তাদের এইখানে ভর্তির সেই সুযোগ রয়েছে, তাদের চিকিৎসার সেই সুযোগ রয়েছে। তবে যেটি সংকট সেটি হচ্ছে এই পরীক্ষা নিরীক্ষার যে কিটটি, সেই কিটটি একেবারেই সংকট। সেটি যদি আজ বিকাল সকালের মধ্যে না আসে, তাহলে এখানে যারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে এটি আসলে আগামীকাল থেকে করোনা শনাক্ত করা সম্ভব হবে না। এবং যিনি ফোকাল পারসন রয়েছে করোনার, আমরা একটু তার সঙ্গে কথা বলবো, ডাক্তার আহমেদ ইস্তিয়াক, যে এ পর্যন্ত কতজন রোগী শনাক্ত হয়েছে এবং আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? আমাদের এখনো পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন রোগী শনাক্ত হয়েছে এবং সদর হাসপাতাল থেকে 1 জন রোগী শনাক্ত হয়েছে, টোটাল 4 জন। এই 4 জনের মধ্যে 2 জন আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন এবং 2 জনকে আমরা চিকিৎসা সেবা দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি এবং তাদেরকে আমরা অবজারভেশনে রেখেছি এবং আইসোলেশন থাকতে বলেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম কলি, তবে চিকিৎসকরা আমাদেরকে এটি বলেছে, করোনা সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে এবং করোনা রোগীর যে নিয়ম নীতি রয়েছে সেগুলো মেনে চলতে হবে। সেটি যদি না হয় তাহলে এই পরিস্থিতি ভয়াবহ হতে পারে। কলি, জি ধন্যবাদ আপনাকে প্রবীর। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে সরকার।
আহতদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতেও প্রতিশ্রুতিবদ্ধ তারা। তবুও টানাপোড়েন কাটছে না হাসপাতালেতে। চিকিৎসকরা ভর্তি থাকার দরকার নেই মর্মে বিবৃতি দিলেও মানছেন না আহত হিসেবে ভর্তিরা। দিনের পর দিন কেবিন এবং ওয়ার্ড ধরে রেখেছেন তারা। বলছেন প্রয়োজনীয় সেবা না পাওয়ায় ছাড়ছেন না হাসপাতাল। বিপরীতে অভিযোগ উঠেছে শুধু বাড়তি সুবিধার আশায় এমনটি করছেন মুষ্টিমেয় কয়েকজন। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল। লিফট, সিঁড়ি ও করিডোরের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অনেক গুরুতর রোগীও আছে তাদের মধ্যে। যাইলে বলে কি আজকে ভর্তি নেই, সিট খালি নেই, পরবর্তী আসেন। পরের দিন গেছি তাও নাই, বিয়ের পরের দিন গেছি তাও কয় নাই। শরীর লেগে দিছে আর কি বলার, ওরা সিট নাই, রোগী আর বেশি। ভিন্ন চিত্র ভবনের 3 ও 4 তলার দুটি ওয়ার্ডে খালি পড়ে আছে 67টি বেড। এখানে চিকিৎসা দেয়া হয় জুলাই আন্দোলনে আহতদের। ভর্তি আছেন 29 জন। তারা আমাদের দেখতেই আছে না ঠিকভাবে আর কি, ধরেন এখন একটা জেনারেল পেশেন্ট যেভাবে দেখে আমাদের ওই একইভাবে দেখে। যদি তারা আমাদের ঠিকভাবে দেখতে, উন্নত মানের চিকিৎসা দিতে, এতদিন তো থাকার প্রশ্ন না। তাদের সকলের অবস্থা স্থিতিশীল, তাদের যে ফলো আপ চিকিৎসাটা এটির জন্য আসলে হাসপাতালে থাকা জরুরি নয়। তারা ইচ্ছা করলে বাড়ির থেকে এসে বা তাদের নিকটস্থ আসে তারা ফলো আপে পরবর্তী পরামর্শ নিতে পারে। আহত হিসেবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আছেন 4 জন। বলছেন বিদেশে না পাঠালে ছাড়বেন না হাসপাতাল। আমাকে দিয়ে পাসপোর্ট বানানো হয়েছে, আমাকে রেফার করে বিদেশে ট্রিটমেন্টের জন্য, ট্রিটমেন্টের জন্য আমাকে বাইরে পাঠানো, এইটাই আমার চাওয়া। এই হাসপাতালে ইমরান থাকছেন ভর্তি ছাড়াই। সরকারিভাবে সিঙ্গাপুরেও চিকিৎসা নিয়েছেন তিনি। তারা চাইছে না যে বাংলাদেশে, আমাদের চায় নাই যে ওইখানে ভালো ট্রিটমেন্ট দেখ, আর বিশেষ করে সিঙ্গাপুরে ভালো ট্রিটমেন্ট নেই। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাধারণ কেবিনের সবই বরাদ্দ জুলাই যোদ্ধাদের জন্য। চিকিৎসা নিচ্ছেন 48 জন। আমরা যখন তাদেরকে বলি যে স্যার আর যদি আমাদের ট্রিটমেন্ট না থাকে বাংলাদেশে তাহলে কোথায় হবে, এমন একটা কিছু আমাদের জন্য করে দেন, তাহলে আমরা এই হসপিটাল জীবন থেকেও মুক্তি পাই এবং উন্নত ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের সুস্থ স্বাভাবিক জীবনের কিছু আংশিক হলেও ফেরত পেতে পারি। জুলাই যোদ্ধাদের অনেকে ভর্তি আছেন 10 মাস ধরে। কারো কারো উন্নতির সম্ভাবনাও কম, তারপরও সুস্থতার আশায় থাকছেন তারা। অনেকে মানসিকভাবেও বিপর্যস্ত। কিছু লোকের থাকার কোনো প্রয়োজনীয়তা নাই, বাট সে কেন থাকতেছে সেই ধরনের কোনো কিছু ওর ভিতর থেকে পাওয়া যায় না। কিন্তু অনেক লোক মুখে বা বাহির থেকে ওর ইনফরমেশন বা ওই ধরনের রুগীদের ইনফরমেশন পাওয়া গেছে, এরা কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য সে হচ্ছে হসপিটালে থেকে যাচ্ছে। ওরা মনে করে যে এইখান থেকে যদি আমি চলে যাই তাহলে তো আউট অফ সাব আউট অফ মাইন্ড, তো এই একটা ধারণা ওদের মধ্যে আসছে যে আমরা এখান থেকে চলে গেলে তো আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো, এখানে থেকে যত সুযোগ সুবিধা নেওয়া যায়, এটা একটা টেন্ডেন্সি ওদের মধ্যে কাজ করে। 3টি হাসপাতালেই বিভিন্ন বিষয়ে টানাপোড়েন চলছে কর্তৃপক্ষ ও আহতদের মধ্যে। আছে পাল্টাপাল্টি অভিযোগও। দীর্ঘ 11 মাস আমাদের কোনো ট্রিটমেন্ট দিতে আসলো না। আমাদের ট্রিটমেন্ট যদি দীর্ঘ 11 মাস যদি আমাদের ট্রিটমেন্ট দিত তাহলে আমাদের চোখের অবস্থা হতো না, আমরা এতদিন বাড়ি ফিরে যেতাম না। ম্যাক্সিমাম স্টাফ তাদেরকে অ্যাভয়েড করে, ওইখানে যেতেই চায় না তাদের কাছে। তারা এইখানে ভর্তির সঙ্গে জড়ায় যায়, তদবির করতো, সিরিয়াল আগায় দিতে হবে এইরকম তদবির করতো এবং এর বিনিময়ে কিছু কিছু আমরা পেয়েছি যে তারা টাকা নিত। 28 মে জাতীয় চক্ষু বিজ্ঞানে সংঘর্ষে আহত হন কয়েকজন চিকিৎসক ও নার্স। হাসপাতাল বন্ধ থাকে 18 দিন। এরপর বাড়ানো হয় নিরাপত্তা। পঙ্গু হাসপাতালে পুলিশ পাহারায় জুলাই আহত রোগীদের দেখছেন চিকিৎসকেরা। আমাদের কাছে কিছু মেসেজ আছে, কর্তৃপক্ষের নির্দেশনায় সেই মেসেজের এতে একটু বাড়তি নিরাপত্তা করা হয়েছে, কারণ আপনারা জানেন ঈদের পরে রোগীরও ঝামেলা বেশি। জুলাই যোদ্ধাদের জন্য আছে আলাদা স্বাস্থ্য কার্ড। দেশের যে কোনো সরকারি হাসপাতালে সেবা নিতে পারেন বিনামূল্যে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। মোট খেলাপির 71% শীর্ষ 10 ব্যাংকের। এসব ব্যাংকের সম্মিলিত খেলাপি 3 লাখ কোটি টাকার উপরে। তালিকায় আছে সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকও। লুটপাটের শীর্ষে থাকা ব্যাংকগুলোতেই মন্দ ঋণের পাহাড়। বিশ্লেষকরা বলছেন গত সরকারের সময় সক্ষমতা না থাকলেও ঋণ দেওয়া হয়েছে, যা এখন খেলাপিতে পরিণত হয়েছে। সামনের দিনে খেলাপির পরিমাণ আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা।
বিগত সময়ে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে ব্যাংকিং খাত, যার ক্ষত এখন প্রকাশ পাচ্ছে। এ কারণে প্রতি প্রান্তিকেই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে মার্চ শেষে ব্যাংকিং খাতের খেলাপি 4,20,000 কোটি টাকার উপরে, যা বিতরণ করা ঋণের 24% বেশি। হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী শীর্ষ 10 ব্যাংকের খেলাপি 3 লাখ কোটি টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি খেলাপি জনতা ব্যাংকের, যার পরিমাণ 70,845 কোটি টাকা। ব্যাংকটির বিতরণ করা ঋণের প্রায় 75%ই খেলাপি। এরপরই আছে ইসলামী ব্যাংক। বিতরণ করা ঋণের মধ্যে 47,618 কোটি টাকা খেলাপি। তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের খেলাপি প্রায় 30,000 কোটি টাকা। খেলাপির শীর্ষে থাকা বাকি ব্যাংকের মধ্যে আছে ন্যাশনাল, আইএফআইসি, ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোনালী, রূপালী এবং SIBL। লুটপাটের শীর্ষে থাকা ব্যাংকগুলোতেই খেলাপি বেড়েছে সবচেয়ে বেশি। ব্যাংকিং সেক্টরে যে পরিমাণ লুটপাট হয়েছে, ব্যাংকগুলোর যেভাবে ক্রেডিট গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স ভেঙে পড়েছিল, কিছু ব্যাংকে তো 90%-এর উপরে NPL। দেখা গেছে এগুলো ব্যাংকগুলো কোনগুলো, প্রায় প্রত্যেকটাই হলো ওই রাজনৈতিক মদতপুষ্ট যে বড় বড় অলিগার্ক বা ব্যবসায়ী গ্রুপ, যারা ব্যাংক মোটামুটি দখলই করেছিল বেশিরভাগ, একেবারে খালি করে দিয়েছে। ডিউ ডিলিজেন্স হয়নি। আমাদের ডিউ ডিলিজেন্স করা, KYC করা, CIB-তে দেখা, রেটিং করা, এগুলি কিছুই না করে নেম লেন্ডিং হয়েছে। অনেক জিনিস তারা লুকায় রেখেছে। এই যে লুকায় লুকায় জিনিসগুলি এখন বার হচ্ছে কার্পেটের নিচের থেকে, এইটা একটা বিরাট ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা আছি। বিশ্লেষকরা বলছেন, নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণ দেওয়া হয়েছে অস্তিত্বহীন অনেক প্রতিষ্ঠানকে, যে কারণে ঋণ আদায় নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে নতুন করে যেন আর খেলাপি না বাড়ে তা নিশ্চিত করার পরামর্শ তাদের। আমাদের এখন নজর রাখতে হবে নতুন করে যাতে কোনো লোন বা যতটা কম লোন খেলাপি হয় ব্যবসায়িক ডিফিকাল্টির কারণে, এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। গভর্নেন্স রিলেটেড খেলাপি আর হবে না, কারণ গভর্নেন্স ফিরে এসছে, আমি সেই দিক থেকে আশাবাদী। কিন্তু মার্কেট ফ্যাক্টর রিলেটেড ঋণ খেলাপি যদি হয়ে যায়, ইকোনমি খারাপ থাকার কারণে, মার্কেট খারাপ থাকার কারণে, ব্যবসা খারাপ থাকার কারণে, ওইটা কিন্তু আনফর্চুনেট হবে। কাস্টমারের সঙ্গে 1-to-1 কথা বলছি, দিয়ে তাকে কনভিন্স করানোর কথা বলতেছি যে তোমার বাংলাদেশ ব্যাংকের নিয়মানি তুমি ক্লাসিফাইড, বাংলাদেশ ব্যাংকের নিয়মানি যদি আনক্লাসিফাইড তোমাকে ডাউন পেমেন্ট দিতে হবে, নীতি সহায়ক যেটা আছে সেটা দিতে হবে, পলিসি অনুযায়ী দিতে হবে। লুটপাটের শিকার ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খুবই নড়বড়ে, তাই এসব ব্যাংকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নীলফামারীতে বাড়ির উঠানে 10 ফুটেরও বেশি উঁচু গাঁজা গাছ। যৌথ বাহিনীর অভিযানে জব্দ করা হয়েছে 2টি গাছ। বাড়ির মালিকের দাবি, গাঁজার গাছ সম্পর্কে ধারণা নেই তার, চাষাবাদও করেননি তিনি। আর পুলিশ বলছে তদন্ত শেষেই ব্যবস্থা নেওয়া হবে। নীলফামারী সদরের সুগধন গ্রাম। বাড়ির মালিক রঞ্জিত দাস। উঠানে মিলল 2টি গাঁজা গাছ, এর মধ্যে একটি বেশ বড় আকৃতির। গাজার বড় গাছটি 10 ফুটেরও বেশি উঁচু, ছড়িয়েছে ডালপালা, সেটি ঠিক বাড়ির উঠানে। অপরটি ছোট আকৃতির, টয়লেটের পাশে। বুধবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। বাড়ির মালিকের দাবি, গাছ দুটি চাষাবাদ করেননি তিনি। কিভাবে জন্মালো সে বিষয়েও জানা নেই বলে দাবি রঞ্জিত দাসের। এই গাছটা আমরা কোনোদিন পালিও নাই, আর আবাদও করিনি, আর জানিও নাই। গাছ শাকসবজি ফেলা ছিল, তার সঙ্গে আসছিল, তারে মানুষ চিনে, আমি তাতে ডাল ডুল ভাঙিও দিছি নষ্ট করার জন্যে। পরে বাড়ির বৌমা গেলে কয় যে কাটে না, খড়ি হবে, গাছটা মোটা হবে, এই জন্য আমি ওই গাছটা ভাঙি নেই। বসত ভিটায় গাজার গাছ দেখে বিস্মিত এলাকাবাসী। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তারা। আমরা সবাই মিলে, পুলিশ, সেনাবাহিনী, আমরা গণ্যমান্য ব্যক্তি সবাই মিলি এই গাছগুলোকে উঠাইয়া আমরা থানার হেফাজতে দেই। কে গাছ রোপণ করছে তা এলাকাবাসী অবগত নয়, যে রোপণ করে থাকে তার দৃষ্টান্ত শাস্তি হোক, এই কামনা করি। পুলিশ বলছে গাজার গাছ দুটি জব্দ করা হয়েছে, তবে বাড়ির মালিক চাষের সাথে জড়িত কিনা তা তদন্তের পর জানা যাবে। এই ঘটনা কাউকে আমরা আটক করি নাই, কে লাগাইছে এর নিশ্চয়তা এখন পর্যন্ত সঠিক
তথ্য পাওয়া যায়নি, সেগুলো আমরা নজরদারি করতেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা চাষ, সেবন ও বিপণন নিষিদ্ধ। এতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সহ জরিমানার বিধান রয়েছে। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। এর সাথে শেষ করছি দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টার আপডেট। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টির ছাগল সঙ্গে।